আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসলে আজকে আমি একটা শিক্ষামূলক ভিডিও। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের 5টা টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি এবং যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা খুব গুরুত্বপূর্ণ। তো আসলে যেহেতু 5টা টপিক, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডিটেলস আলোচনা করতে গেলে। তো আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সব সময় মনে রাখা খুব জরুরি। আসলে বিভিন্ন সময় আমাদের চাকরি পরীক্ষায় ভাইবা হয়, সে সময় ছোটোখাটো অনেক কিছু জিজ্ঞেস করে, যেটা আসলে অনেক সময় মনে থাকে না। কিন্তু সেই বিষয়ে ডিটেলস সবারই পড়া থাকে, কিন্তু তাৎক্ষণিকভাবে সেইটা মনে থাকে না, মনে পড়ে না। তো এই জন্য খুবই সংক্ষিপ্তভাবে আমি 5টা টপিক আলোচনা করব। টপিকগুলো হলো ভাষা, বর্ণ ও ধ্বনি, শব্দ, পদ এবং কারক। কারকের সাথে বিভক্তিও থাকবে। কারক এবং বিভক্তি নির্ণয় নিয়ে আলোচনা করব। তো আসলে আমি এখন আর সময় নষ্ট না করে খুব সংক্ষিপ্তভাবে এই বাংলা দ্বিতীয় পত্রের 5টি টপিক নিয়ে আলোচনা করব। এখন আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে যে বাংলা দ্বিতীয় পত্রের যে 5টা টপিক নিয়ে কথা বলবো, তার সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভাষা। আসলে ভাষার কথা বলতে গেলে প্রথমে আমি আসলে স্রষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ এটা হচ্ছে স্রষ্টার অসাধারণ একটা দান। আসলে ভাষাটা হচ্ছে মানুষের সৃষ্ট নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্ট একটা দান। কারণ কেউ ইচ্ছা করলে ভাষা তৈরি করতে পারবে না। দুনিয়াতে অনেক ভাষা আছে, আপনি চেষ্টা করলে একটা ভাষা তৈরি করতে পারবেন? অবশ্যই পারবেন না। ভাষা হচ্ছে আল্লাহর দান, এজন্য সৃষ্টিকর্তা এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ। তো ভাষা সম্পর্কে অনেক তথ্য আছে, তার মধ্যে আমি অল্প কিছু তথ্য আর কি তুলে ধরব। যেমন 1 নম্বর হচ্ছে, আমি একটু তুলে ধরি যে ভাষার সংজ্ঞা, যেটা মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। তাহলে মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে কণ্ঠনিঃসৃত বাক সংকেত, যে বাক সংকেত সংগঠন করে, সেটাই হচ্ছে ভাষা। বাক সংকেত, বাকযন্ত্রটা কি? বাকযন্ত্রটা হচ্ছে যেমন এই যে আমরা কণ্ঠ, জিহ্বা, দন্ত, ওষ্ঠ, এই যেগুলো আছে, এগুলো হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের মাধ্যমে আসলে মানুষ কথা বলে, তাই না? এখন আমরা বলি ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। তার মানে ভাষার মধ্যে যে উপাদানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধ্বনি। এখন দেখি, বর্তমানে পৃথিবীতে 3500 এর বেশি ভাষা প্রচলিত আছে। কত ভাষা! আমরা কয়টা ভাষা বলতে পারি? 1, 2, 3, 4। কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ হিন্দি, উর্দু, আরবি, এগুলাই তো বলতে পারি। পৃথিবীতে বর্তমানে 3500 এর বেশি ভাষা প্রচলিত আছে। 3500, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এর বেশি। কিন্তু যতগুলা ভাষায় থাকুক, প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে। প্রত্যেকটা ভাষারই কয়টা মৌলিক অংশ থাকে? 4টা মৌলিক অংশ। সেগুলো কি কি? ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। আর একবার দেখি, ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। এখন আমরা একটু বাংলা ভাষা নিয়ে কথা বলবো। বাংলা ভাষার দেখি কয়েকটা ইনফরমেশন একটু জেনে নিই। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা। তার মানে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলাটা হচ্ছে 4র্থ বৃহৎ মাতৃভাষা, মানে 4 নাম্বার মাতৃভাষা হিসেবে ভাষাভাষী জনসংখ্যা, এই কথাটা উল্লেখ থাকবে, তাই না? 4র্থ। বর্তমানে পৃথিবীতে 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বর্তমানে পৃথিবীতে 30 কোটি, অনেক, তাই না? 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষাটা আসলে অনেক কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে, অনেক রক্তের মাধ্যমে। 1952 সালে
ভাষা আন্দোলনের অনেকে শহীদ হয়েছেন। সেই ভাষা শহীদের রক্তের বিনিময়ে যে ভাষাটা আমরা বাংলা ভাষা পেয়েছি, সেই ভাষার সম্মানার্থে 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এই সালটা খুব গুরুত্বপূর্ণ। ইউনেস্কো বাংলাকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে 1999 সালের 17 নভেম্বর। তো এটার পরে আমরা একটু আর কিছু তথ্য জানবো। সেটা হচ্ছে বাংলা ভাষার রীতিভেদ। বাংলা ভাষার রীতিভেদ, বাংলা ভাষার রীতিভেদের মধ্যে আছে বাংলা ভাষা, এটা হচ্ছে দুটা রূপ, লৈখিক আর হলো মৌখিক। প্রথমে তো লৌকিক, তারপর হচ্ছে মৌখিক। আচ্ছা, এই দুটার মধ্যে একটা হচ্ছে এই লৈখিক ভাষা আবার হচ্ছে দুটা রূপ, যেমন সাধু আর হলো চলিত। আবার মৌখিকের আর দুটা রূপ হলো চলিত আর হলো আঞ্চলিক। একটা জিনিস, চলিত ভাষা কিন্তু লৌখিকেও আছে, মৌখিকেও আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। লৌখিকেও আছে চলিত, আর মৌখিকেও আছে চলিত। এখন একটু দেখে নিই, এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। উপভাষা। উপভাষা হচ্ছে বিভিন্ন আমাদের অঞ্চলের একটা ভাষা থাকে, তাই না? যেমন নোয়াখালীর ভাষা হচ্ছে একরকম, বরিশালের ভাষা একরকম। নোয়াখালী মানুষ বলে যে আয় কিচ্ছি, এরকম করে বলে, আর বরিশালেরা বলে যে মুইট টাকা নাই, মুইট টেহা নাই, এরকম করে বলে, তাই না? এটা একটা তাদের একটা অঞ্চলের একটা টান থাকে। আর উপভাষা ঠিক সেটাই, কোনো অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। কোনো অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষায় হচ্ছে উপভাষা। তো পরবর্তীতে আমি এখন ভাষা নিয়ে কথা বললাম, এখন আমি কথা বলবো হচ্ছে ধ্বনি এবং বর্ণ নিয়ে। চলুন একটু মনোযোগ সহকারে ধ্বনি এবং বর্ণর বিষয়টাও একটু জেনে নিই। এখন আমি আলোচনা করব ধ্বনি ও বর্ণ। তো প্রথমে আলোচনা করব ধ্বনি নিয়ে, তারপর আলোচনা করব বর্ণ নিয়ে। তো প্রথমে ধ্বনি কাকে বলে একটু জেনে নিই, বা ধ্বনি বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই। তো ধ্বনি, মুখে উচ্চারিত আওয়াজকে ভাঙলে যে ক্ষুদ্রতম একক পাওয়া যায় তাকে ধ্বনি বলে। মুখে উচ্চারিত আওয়াজ, মুখে আমরা যে আওয়াজটা উচ্চারণ করি সেই আওয়াজটা ভাঙলে যে ক্ষুদ্রতম একক, যে সবচেয়ে ক্ষুদ্রতম একক যে পাওয়া যায়, মানে যার পরে আর ভাঙা যায় না, সেটাই হচ্ছে ধ্বনি। আর সংক্ষেপে আমরা বলতে পারি মুখে উচ্চারণের ক্ষেত্রে শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। এটা মুখে উচ্চারিত হলে, আমি আবারও বলছি, মুখে উচ্চারিত হলে শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। তাহলে ধ্বনি মানে, এখন ধ্বনি বলতে যে ধ্বনির যে সংজ্ঞাটা সেটা কিন্তু আমরা এখন বলতে পারবো, তাই না? এটা সবসময়ের জন্য জানা খুব জরুরি, কারণ এটা একটা সিম্পল বিষয়, বাট এটা কিন্তু অনেকেই জানে না। পরবর্তীতে আমরা দেখি ধ্বনির প্রকারভেদ। ধ্বনির প্রকারভেদ, ধ্বনি দুই প্রকার। ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, যথা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আমি আবারও বলছি, ধ্বনি দুই প্রকার, যথা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা জানব স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণ উচ্চারিত হতে পারে। যেমন যখন যে সকল ধ্বনিগুলা অন্য ধ্বনি মানে আর কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, ওইটাই হচ্ছে স্বরধ্বনি। যেমন আমরা স্বর, স্বরিয়া, এগুলা হচ্ছে স্বরধ্বনির উদাহরণ। ঠিক আছে, স্বর, স্বরিয়া এগুলা কি অন্য ধ্বনির সাহায্য লাগে না, এটা উচ্চারিত হতে গেলে অন্য ধ্বনির সাহায্য লাগে না। পরবর্তীতে আমরা স্বরধ্বনির প্রকারভেদ নিয়ে আলোচনা করি একটু। স্বরধ্বনি আবার দুই প্রকার, তাই না? স্বরধ্বনি কয় প্রকার? দুই প্রকার, যথা মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আর হলো যৌগিক স্বরধ্বনি। তাহলে ধ্বনি কয় প্রকার আমরা বললাম? দুই প্রকার, এবং সেটা হলো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আবার স্বরধ্বনির প্রকারভেদে আমরা জানলাম কি স্বরধ্বনিও দুই প্রকার, তাই না? মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। এখন আমরা
ব্যঞ্জন ধ্বনি নিয়ে একটু আলোচনা করি। ব্যঞ্জন ধ্বনি বলতে কি বুঝি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কি? স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন ক খ, ক উচ্চারণ করতে গেলে কর পরে একটা কিন্তু অ আসে, ক, ক যোগ অ। এই যে ক স্বরধ্বনির সাহায্য লাগলো, এগুলো এই স্বরধ্বনির সাহায্য ছাড়া এই ধ্বনিটা উচ্চারিত হতে পারে না। এটা যে ধ্বনি উচ্চারিত হতে পারে না সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। পরবর্তীতে আমরা দেখি, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ধ্বনি আর অক্ষরের মধ্যে একটু, শব্দের মধ্যে একটু ভুল করে থাকি। তো অক্ষর আর শব্দ কিন্তু একটু আলাদা, তাই না? অক্ষর হচ্ছে কি? এক নিঃশ্বাসে যে কয়েকটি ধ্বনি যে কয়েকবার উচ্চারণ করা যায়। এক নিঃশ্বাসে যে কয়েকটি ধ্বনি যে কয়েকবার উচ্চারণ করা যায়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন আমি একটা শব্দ লিখছি কি বাংলাদেশ, বাংলাদেশ উচ্চারণ করতে গিয়ে একবারে একটু এক নিঃশ্বাস উচ্চারণ করি বাংলাদেশ, তাহলে 3 ভাগে ভাগ হয়ে যেতেছে। বাংলাদেশ শব্দটা উচ্চারণ করতে যায় মানে আমার নিঃশ্বাসটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশ। তার মানে বাংলাদেশটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট শব্দ। এরকম অনেক শব্দ আছে যেটা ভাঙলে অনেকগুলা শব্দ হবে, অনেক অক্ষর বিশিষ্ট শব্দ হবে। তার মানে শব্দ আর অক্ষরের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, তাই না? আবার অনেক শব্দ আছে যেটা এক অক্ষর বিশিষ্ট, তাই না? সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যেহেতু আমি এটা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, তো এইগুলা খুব বেশি ডিপলি আলোচনা করিনি, যেগুলো সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। পরবর্তীতে প্রত্যেকটা বিষয়ের উপর এক একটা ক্লাস বা এক একটা ভিডিও আপলোড দিব আমি। তো আমার ভিডিওটা একটু সবাই মনোযোগ সহকারে দেখে বেল আইকনটি ওপেন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা গুলো পান আর কি, তাই না? এখন আবার একটু শুরু করি। এখন আমরা বর্ণ নিয়ে কথা বলবো। বর্ণ কাকে বলে? সংক্ষেপে বলা যায় বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্ন, ধ্বনি নির্দেশক চিহ্ন, চিহ্ন বলতে কি একটা যার একটা আকার আকৃতি থাকবে, তাই না? এরকম একটা দাগ থাকবে বা একটা কিছু থাকবে আর কি, তাই না? লিখিত আর কি। অন্যভাবে বলতে পারি ধ্বনির লিখিত রূপ। ধ্বনির কি লিখিত রূপ? আপনার মুখে যেটা উচ্চারণ করতেছি ওইটার একটা লিখিত রূপ যেটা, সেটাই হচ্ছে বর্ণ। সেটা কি? বর্ণ। তাহলে আমরা বর্ণ বলতে বুঝলাম ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, অথবা এক কথায় বলতে পারি ধ্বনির লিখিত রূপ, এটাই হচ্ছে বর্ণ। আচ্ছা, ধ্বনি আর বর্ণের মধ্যে একটা পার্থক্য তাহলে আমরা এখন বলতে পারবো। ধ্বনি হচ্ছে মৌখিক আর বর্ণ লিখিত। ধ্বনি হচ্ছে মৌখিক আর বর্ণ লিখিত। তাহলে এটা খুব সহজে মনে থাকবে, তাই না? একটু ডিপলি আলোচনা করলাম না, অনেক মানে সিম্পল ভাবে এটা মনে রাখার জন্য আসলে আমার এই ভিডিওটা, যাতে সবসময় সবার সব এই বিষয়গুলো মনে থাকে। এই বিষয়গুলো মানে অনেক সময় আমরা অনেক পারি, বাট সেই পারাটা আসলে দেখা গেল ডিপলি হঠাৎ করে একজন একটা সোজা কোশ্চেন করলে আমরা কিন্তু অ্যান্সার দিতে পারি না। আর এই মানে সিম্পল ভাবে আলোচনার মূল কারণ হচ্ছে যাতে যে সময় যে কোশ্চেন করুক আমরা যাতে তখনই উত্তরটা দিতে পারি, সেটা ভাইবা হোক আর যাই হোক। সো পরবর্তীতে একটু আলোচনা করি বর্ণমালা নিয়ে। বর্ণমালা প্রত্যেক ভাষার সকল বর্ণকে একত্রে বর্ণমালা বলে। মানে যে কোনো ভাষারই প্রত্যেক ভাষার সকল বর্ণকে, মানে যা বর্ণ আছে সব বর্ণকে একত্রে কি বলে? বর্ণমালা বলে। ওকে, তো বাংলা বর্ণমালা নিয়ে একটু আলোচনা করি। বাংলা বর্ণমালা মোট 50টি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় মোট কয়টা বর্ণ আছে? 50টা বর্ণ আছে। তাদের মধ্যে হচ্ছে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ কয়টি? 11টি, আর ব্যঞ্জন বর্ণ 39টি। অনেকে অনেক পড়াশোনা করছে, কিন্তু যদি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ জিজ্ঞেস করা হয় বলতেই পারে না স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা, বা বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা, এটাও অনেকেই পারে না। সো পরবর্তীতে একটু দেখি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এটা আমরা আজীবন ক্লাস যখন 9-10-এ পড়তাম তখন এগুলো আমরা মুখস্থ করতাম যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, কিন্তু আসলে এটা একটু বোঝারও আছে জিনিসটা কি, এটাই অনেকে বোঝে না। তাহলে স্বরবর্ণ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার।
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। এই কার আর ফলাটা জানা খুব জরুরি। কোনগুলা কার, কোনগুলা ফলা। যারা 9, 10 বা 6, 7 এর স্টুডেন্ট যারা আছে এরা এগুলা কিছুই জানে না, জাস্ট বিশেষ করে গ্রাম অঞ্চলে ছেলেপেলেরা এগুলা তেমন ধারণা পায় না, মুখস্থ করে, এমসিকিউ মুখস্থ করে। তো আমি একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে কার হচ্ছে 10টি। কার এর সংখ্যা কত? 10টি। যেমন আ সরিয়াতে আকার, রস্যইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। এই 10টা হচ্ছে কি? কার চিহ্ন। এই 10টা কি? এই যে আকার রস্যিকার এগুলো হচ্ছে কার চিহ্ন। কিন্তু আমরা কিন্তু অনেকে এটা ছোট অবস্থায় জানি না। এগুলো হচ্ছে কি? কার চিহ্ন। শুধু একটা বর্ণের, স্বরবর্ণের মধ্যে একটা বর্ণের কোনো কার চিহ্ন হয় না, সেটা হচ্ছে স্বরীয় অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। স্বরীয় বর্ণের কি? অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এটা পরীক্ষায় অনেক আসে। কোন স্বরবর্ণের কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ? স্বরবর্ণের ক্ষেত্রে কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সেটা হচ্ছে কি? অবর্ণের, স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আর কার চিহ্ন কয়টি? তাহলে আমরা বলতে পারবো 10টি। স্বরবর্ণ 11টা, একটার নাই, তাহলে কয়টা? 10টা আছে। আর এইগুলো একটু মনে রাখবো, এগুলো হচ্ছে কার চিহ্ন। তো পরবর্তীতে আমরা একটু দেখি ফলা। ফলার সংখ্যা 5টি। ফলার সংখ্যা কয়টি? 5টি। যেমন জফলা, মফলা, লফলা, বফলা, রফলা। এগুলো আমি একটু সাজিয়ে লিখছি। আর এটা সংক্ষেপে মনে রাখার একটা কৌশল আছে। যেমন জমল বর, আমি একটা শব্দ লিখলাম জমল বর। জমল মানে হচ্ছে জোড়া। জমল বর মানে এই শব্দটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে ফলার সংখ্যা কয়টি? 5টি, সেগুলো আমরা বলতে পারবো। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এই যে জতে জফলা, জতে জফলা, মতে মফলা, লতে লফলা, বতে বফলা, রতে রফলা। তাহলে ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলার সংখ্যা 5টি। ফলার সংখ্যা 5টি। এই 5টা ঠিক এই সংক্ষেপে ঠিক এইভাবে মনে রাখতে পারবো। সো আমরা এখানে মানে এ পর্যন্ত ধ্বনি আর হচ্ছে বর্ণ নিয়ে যে আলোচনা করলাম, সেই আলোচনাটা হয়তো সবারই ভালো লেগেছে। এই আলোচনাটা আমি পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, সেই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখব। আশা করি সংক্ষিপ্তভাবে এই ধ্বনি আর বর্ণ নিয়ে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা সবাই বুঝতে পেরেছেন। আর একটু বাছাই মনোযোগ সহকারে এইগুলা নিয়ে একটু দেখলে, বই দেখলে হয়তো আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমি পরবর্তীতে ডিটেলস ক্লাসটাও আপলোড করব। হ্যাঁ, আসুন পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার দিকে একটু মনোযোগ দিই। এখন আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ নিয়ে। শব্দের মধ্যে শব্দের শ্রেণীবিভাগটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ। যেমন 1 গঠনমূলক, অর্থমূলক, 2 3 উৎসমূলক, তাই না? এরকম গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক। এটা হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। গঠনমূলক ভাবে শব্দকে ভাগ করা যায়, অর্থমূলক ভাবে শব্দকে ভাগ করা যায় এবং উৎসমূলক ভাবে শব্দকে ভাগ করা যায়। এই 3টা জিনিস নিয়ে ডিটেইলস আলোচনা করব। এখন একটু দেখে নিই। প্রথম হচ্ছে গঠনমূলক শব্দের শ্রেণীবিভাগ। গঠনমূলক ভাবে শব্দকে আসলে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখি, গঠনমূলক ভাবে শব্দ 2 প্রকার। মানে গঠনমূলক ভাবে শব্দ কয় প্রকার? 2 প্রকার বা 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে মৌলিক শব্দ, 2 হচ্ছে সাধিত শব্দ। তাহলে আবার একটু রিভিউ করি। গঠনমূলক ভাবে শব্দ কয় প্রকার? 2 প্রকার। গঠনমূলক ভাবে শব্দ 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। পরীক্ষায় যদি এমসিকিউ এরকম আসে গঠনমূলক ভাবে শব্দ কয় প্রকার, তখন কিন্তু অ্যান্সারে টিক দিতে হবে 2 প্রকার। ঠিক আছে? তারপরে আসি অর্থমূলক শব্দের শ্রেণীবিভাগ। অর্থমূলক ভাবে শব্দ 3 প্রকার।
প্রথমে গঠনমূলকে পড়লাম, শব্দ 2 প্রকার, আর এখানে অর্থমূলক ভাবে শব্দ 3 প্রকার। কি কি? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, আর হলো যোগরূঢ় শব্দ। তাহলে অর্থমূলক ভাবে শব্দ কয় প্রকার? 3 প্রকার। এখন পরীক্ষায় যদি অর্থমূলক ভাবে শব্দ কত প্রকার আসে এমসিকিউতে, তো ওইখানে যদি 2 প্রকার টিক দিয়ে দেওয়া হয় তাহলে কি আমার নাম্বারটা আমি ক্যারি করতে পারবো না। আর চাকরি পরীক্ষায় যদি এরকম ভুল উত্তর দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? নেগেটিভ মার্কিং হবে, নাম্বার যা পাবো তার থেকে আরো কি হবে? কমে যাবে। সো গঠনমূলক ভাবে হলো 2 প্রকার, আর অর্থমূলক ভাবে হলো শব্দ কয় প্রকার? 3 প্রকার। এখন আসা যাক উৎসমূলক শব্দের শ্রেণী বিভাগ। তাহলে আমরা প্রথমে পড়ে আসলাম গঠনমূলক, তারপরে হলো অর্থমূলক, এখন পড়বো হচ্ছে উৎসমূলক। উৎসমূলক ভাবে শব্দ 5 প্রকার। উৎসমূলক ভাবে শব্দ কয় প্রকার? 5 প্রকার। উৎসমূলক ভাবে শব্দ 5 প্রকার। কি কি? তৎসম শব্দ, 2 অর্ধ তৎসম শব্দ, 3 তদ্ভব শব্দ, 4 দেশি শব্দ, 5 হচ্ছে বিদেশি শব্দ। তাহলে এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক। গঠনমূলক হলো 2 প্রকার, অর্থমূলক হচ্ছে 3 প্রকার, উৎসমূলক হচ্ছে 5 প্রকার। এখন সর্বোপরি আমরা কত প্রকার পেলাম? এক নজরে শব্দগুলোর শ্রেণী বিভাগ। প্রথমে পেলাম হলো মৌলিক শব্দ, সাধিত শব্দ, 3 হলো যৌগিক শব্দ, 4 রূঢ়ি শব্দ, 5 হলো যোগরূঢ় শব্দ, 6 হলো তৎসম শব্দ, 7 অর্ধ তৎসম শব্দ, 8 হচ্ছে তদ্ভব শব্দ, 9 হচ্ছে দেশি শব্দ, 10 হচ্ছে বিদেশি শব্দ। এই মোট 10টা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এই জিনিসগুলো জানা থাকা খুব জরুরি। প্রকার ভেদটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে যেটা পড়ে আসলাম কোনটার কয় প্রকার, এটা খুব আসে পরীক্ষা এবং অনেক ভুল হয়, এই জিনিসটা জানা খুবই জরুরি। আর এখন আমরা এই সব প্রকারের সংজ্ঞা সহ সংজ্ঞাটা একটু জানবো, হালকা একটু বোঝার চেষ্টা করব। তো সংক্ষেপে আলোচনা করব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো একটু সংক্ষেপে একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ মানে কি? যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন গোলাপ, নাক, লাল, 3 এগুলা এক অক্ষর বিশিষ্ট শব্দ। যেমন গোলাপ, নাক, লাল, 3 এগুলা উচ্চারণ করতে গেলে আর কোনো ভেঙে আলাদা করা যায় না, এজন্য এটা হচ্ছে মৌলিক শব্দ। 2 নম্বর আমরা একটা জিনিস দেখি, সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ হচ্ছে যে শব্দ বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। বিশ্লেষণ করলে কি আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন একটু চিন্তা করি, যেমন চাঁদ মুখ, চাঁদ মুখকে যদি আমরা ভাঙি তাহলে চাঁদের মতো মুখ। এখানে চাঁদ একটা জিনিস, মুখ আর একটা জিনিস, তাহলে এটা একটু আলাদা অর্থবোধক শব্দ হয়ে গেল না, এই জন্য এটা হচ্ছে সাধিত শব্দ। এখন দেখি যৌগিক শব্দ। যে সকল শব্দের বুদুৎপত্তি, অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, বুদুৎপত্তি মানে যেখানে উৎপত্তি হয়েছে সে আর হলো ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেমন একটু দেখি, মিতালি, মিতালিকে ভাঙলে আমরা পাই মিতা যোগ আলী, এখানে অর্থটা দাঁড়ায় হলো মিতার মতো ভাব, এরকম একটা অর্থ দাঁড়ায়, মানে বুদুৎপত্তি এবং ব্যবহারিক দুটা একই অর্থ প্রকাশ করছে, এজন্য এটা যৌগিক শব্দ। পরবর্তী দেখি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন একটা শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়েছে, সেই শব্দ যদি শব্দের অনুগামী না হয়ে অন্য অর্থ প্রকাশ করে, অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রূঢ়ি শব্দ বলে। এখন দেখি যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ হচ্ছে কি? সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন সমাস নিষ্পন্নর ক্ষেত্রে একটা মানে শব্দ সমস্যমান পদ যদি পদসমূহের অনুগামী না হয়ে অন্য অর্থ প্রকাশ করে, সমস্যমান পদটা অন্য অর্থ প্রকাশ করলো, তাহলে সেটা হলো যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ মানে কি? যে পঙ্কে জন্মে যা, পঙ্কে কি জন্মে? যেমন শৈবাল, এই অর্থটা একটু ভিন্ন হয়ে গেল না? পঙ্কে জন্মে একটা জিনিস, তাহলে এটা পঙ্কে জন্মে যা, শৈবাল একটা জিনিস আলাদা হয়ে গেল না? সো এটা একটু ডিফারেন্স হয়ে যায়, অর্থে তারতম্য ঘটে, এই জন্য এটা যোগরূঢ় শব্দ। তারপর একটু দেখি তৎসম শব্দ। তৎসম শব্দ বলতে বোঝায় সংস্কৃতি শব্দ। সংস্কৃতি ভাষা থেকে যে সকল শব্দ সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে।
এক কথায় সংস্কৃতি ভাষা শব্দ, কোনো পরিবর্তন হয় নাই, সেটাই হচ্ছে তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কি? বাংলা ভাষায় কিছু সংস্কৃতি শব্দ অল্প পরিবর্তন হয়ে ব্যবহৃত হয়, তাকে অর্ধ তৎসম শব্দ বলে। সংস্কৃতি শব্দটা অল্প পরিবর্তন হয়েছে, যেমন খিদে, গিন্নি, এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মানে প্রথমটা তৎসম হলো পরিবর্তনই হয় নাই, আর অর্ধ তৎসম অল্প পরিবর্তন হয়েছে। আর তদ্দব শব্দ বাংলা ভাষায় কিছু সংস্কৃতি শব্দ সম্পূর্ণ পরিবর্তন হয়ে ব্যবহৃত হয়, তাকে তদ্দব শব্দ বলে। এটা হলো পুরাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে তদ্দব। তাহলে তিনটা একটা বিষয় আছে, তৎসম পরিবর্তন হয় না, অর্ধ তৎসম অল্প পরিবর্তন হয়েছে, তদ্দব পুরা চেঞ্জ হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, সংস্কৃতি ভাষার শব্দ। ওকে, তারপরে আমরা একটু দেশি ভাষার শব্দ, বা আমাদের দেশে বিভিন্ন উপজাতিরা বিভিন্ন ভাষা সংস্কৃতি বিভিন্ন প্রচলিত ছিল, সেই ভাষাগুলো যখন বাংলা ভাষায় সে সরাসরি যোগ হয়েছে, সেগুলো হচ্ছে দেশি শব্দ। দেশি যেমন বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষার কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন কুলা, পাঠা, পেট, এগুলো হচ্ছে দেশি শব্দ, দেশি, দেশের বাইরে থেকে আর আসে না। আর বিদেশি শব্দ হচ্ছে যেসব শব্দ বিদেশ থেকে আমদানি হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সেই শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন চাকুর, কুপন, চকলেট ইত্যাদি। তো এরপরে আমি পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে আসলে পরবর্তী টপিকটা দেখি। পরবর্তী টপিকটা হচ্ছে পদ। পদটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পদের পরে আমি কারক নিয়ে আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করি। সো চলেন নেক্সট টপিকটা শুরু করি। এখন আমি পদ নিয়ে কথা বলবো। তো একটু জেনে নিই পদের সংজ্ঞাটা। পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এখানে দুটা জিনিস, বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতু, এই দুটাকে কি বলা হয়? পদ বলে। কখন? সেটা যখন বাক্যে ব্যবহৃত হবে, তাই না? আর অন্যভাবে বলা যায়, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, রহিম ভালো ছেলে। রহিম একটা শব্দ, ভালো একটা শব্দ, ছেলে একটা শব্দ, তাই না? এই তিনটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়েছে, প্রত্যেকটাই একটা একটা কি পদ হয়ে গেছে, তাই না? তো তাহলে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু হচ্ছে পদ। তারপর একটু দেখি পদ ও শব্দের পার্থক্য। পদ আর শব্দের মধ্যে একটা সুনিপুণ পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা জানা খুব জরুরি। এই পার্থক্যটা একটু জেনে নিই। যেমন শব্দ যখন একা একা ব্যবহৃত হয় তখন তা শব্দ, আর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তা পদ। মানে একটা শব্দ যখন একা একা ব্যবহার হয় বা একা একা উচ্চারিত হয় তখন সেটা শব্দ, আর এই শব্দটাই যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন সেটা হবে পদ। এই জিনিসটা পরীক্ষায় কিন্তু অনেক আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং সবার জানা থাকা খুব জরুরি। কারণ আমরা বলতেছি প্রতিটা শব্দ, আবার শব্দ এরকম শব্দ আর পদ মানে একটু জটিলতা পাকায়, এই জন্য শব্দ এবং পদের একটা পার্থক্য রয়েছে, সেটা আমি একটু তুলে ধরলাম। তারপরে দেখি আমরা পদের প্রকারভেদ। এখন আমি পদের প্রকারভেদ নিয়ে কথা বলবো। পদগুলো প্রধানত দুই প্রকার। প্রধানত বলছি, পদগুলো প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ, দুই নম্বর হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ, সব্যয় অব্যয়, সব্যয় অব্যয়, এই দুটা পদ প্রধানত। তারপরে দেখি একটু সব্যয় পদ আবার চার প্রকার। সব্যয় পদ আবার কয় প্রকার? চার প্রকার। কি কি একটু জেনে নিই। যেমন এক নম্বরে বিশেষ্য, দুইয়ে বিশেষণ, তিনে সর্বনাম, চারে ক্রিয়া। তাহলে এই চার প্রকার, চার প্রকারটা কোথা থেকে এসেছে? সব্যয় পদ থেকে এসেছে এই চার প্রকার, তাই না? তারপরে আমরা আসি একটু আমরা ছকের মাধ্যমে এখন দেখব পদ প্রধানত কয় প্রকার। পদ প্রধানত দুই প্রকার, একটা হলো সব্যয় আর একটা হলো অব্যয়। আর সব্যয় পদ আবার চার ভাগে বিভক্ত, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তারপরে আমরা এখন একটু দেখব, সুতরাং পদ মোট কত প্রকার? 5 প্রকার।
পদ কত প্রকার? তাহলে সব মিলে আমরা এখন পদ কত প্রকার পেলাম? 5 প্রকার। একটু মনে রাখি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তারপরে আমরা আরেকটু দেখি। এখন আমরা প্রত্যেক প্রকারের সংজ্ঞা জানবো, উদাহরণ সহ বোঝার চেষ্টা করব। বিশেষ্য পদের সংজ্ঞা হচ্ছে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। মানে যে কোনো নাম হতে পারে, সেটাই হলো কি বিশেষ্য পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। সংজ্ঞাটা আরেকবার একটু দেখি। বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাদের বিশেষ্য পদ বলে। যেমন রহিম ভালো ছেলে। এখানে রহিম হচ্ছে কি একজনের নাম, একটা ব্যক্তির নাম, এজন্য রহিম হচ্ছে বিশেষ্য পদ। রহিম হচ্ছে কি বিশেষ্য পদ। আচ্ছা, পরবর্তীতে আমি একটু দেখি বিশেষণ পদ। আচ্ছা, এখন বিশেষণ পদের একটু সংজ্ঞাটা দেখে নেব। যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। আবার একটু দেখি, বিশেষণ পদ হচ্ছে যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের, 3টা পদ এখানে, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন রহিম ভালো ছেলে। এখানে ভালোটা কি রহিমের একটা কি গুণ, তাই না? এজন্য এটা হচ্ছে বিশেষণ পদ। এখন দেখব সর্বনাম পদ। সর্বনাম পদ সংজ্ঞাটা, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়। আচ্ছা, বিশেষ্যের পরিবর্তে মানে বিশেষ্য তো নাম, তাই না? এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন রহিম ভালো ছেলে, প্রথম লাইন। দ্বিতীয় লাইনে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এখানে সে কেন হয়েছে? এখানে তো সে বলতে কি রহিম, রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম বাক্যে রহিম, দ্বিতীয় বাক্যে রহিমের পরিবর্তে সে ব্যবহার করছে। বারবার রহিম লিখলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই জন্য রহিমের পরিবর্তে সে বসছে, এই সেটাই হচ্ছে সর্বনাম। তো এখন আসি অব্যয় পদ। অব্যয় পদ বলতে কি বুঝি আমরা? ন ব্যয় সমান সমান হচ্ছে অব্যয়। অব্যয় যেমন যার ব্যয় বা পরিবর্তন হয় না। কিছু কিছু শব্দ আছে যার কোনো পরিবর্তন হয় না, ব্যয় হয় না, ছোট হয় না, যেরকম যেমন পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এগুলা কোনোই নাই, এক বচন, বহুবচন এগুলা কোনো কিছুই নাই, তাই না? যা অপরিবর্তনীয় শব্দ, তাই হচ্ছে অব্যয়। তাই হচ্ছে কি অব্যয়। যেমন মরিমরি, আশ্চর্যবোধক, কি সুন্দর প্রভাতের রূপ। এখানে মরিমরির কোনো এক বচন, বহুবচন, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এগুলা কোনো কিছুই নাই, এজন্য এটা হচ্ছে অব্যয়। অব্যয় পদের বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হবে না। তার পরিবর্তে আমরা দেখি ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যে কোনো কাজ হতে পারে, যে পদ দ্বারা কি বোঝাবে? কোনো কাজ করা বোঝাবে, তাকে কি বলে? ক্রিয়াপদ বলে। যেমন রহিম বিদ্যালয়ে যায়। যায় একটা কাজ, তাই না? যাওয়াটা একটা কাজ, এই জন্য এই যায় এটা হচ্ছে ক্রিয়াপদ। খায়, রহিম ভাত খায় যদি হইতো তাহলে খাওয়াটা একটা কি ক্রিয়াপদ। বই পড়া, শুধু পড়াটা হচ্ছে ক্রিয়াপদ, বইটা হচ্ছে কিন্তু ক্রিয়া না। রহিম বই পড়ে, পড়েটা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে আমরা একটু উপরে আলোচনা থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সাধারণত আমরা পেয়ে থাকি। তো দেখি একটু পদ বলতে কি বোঝায়। তাহলে আমরা উপরে আলোচনায় পড়লাম বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ বলে। তাহলে উত্তর আসবে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। পদ প্রধানত কত প্রকার? প্রধানত কত প্রকার? প্রধানত শব্দ আছে, প্রধানত বলছিলাম 2 প্রকার, তাই না? প্রধানত 2 প্রকার। পদ কত প্রকার? কত প্রকার বলছে এখানে, তার মানে মোট বা কত প্রকার, মোট কত প্রকার বা কত প্রকার আসলেই হবে 5 প্রকার। আচ্ছা, 4 নম্বরে
আকাশ ভাত খায়, এখানে এই বাক্যে আকাশ কোন পদ? আকাশ হচ্ছে কি একজনের নাম, তাই না? একজনের নাম, যে কোনো নাম হচ্ছে কি পদ? বিশেষ্য পদ। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, তাই না? এজন্য হচ্ছে বিশেষ্য পদ, এজন্য বিশেষ্য পদ। ওকে, আমি এর পরের টপিক নিয়ে একটু কথা বলবো। তো পরের টপিক হচ্ছে কারক। এই কারক নিয়ে কথা বলবো। কারকটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করি পরের অংশটুকু দেখলে কারক নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তো মনোযোগ সহকারে আমরা কারকের বিষয়টা একটু দেখব। এখন কারক নিয়ে কথা বলি। ওকে, কারক ও বিভক্তি। এখন আমরা কারকের সংজ্ঞা জানবো বা কারক বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম শুরুতেই কারক। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। এখানে ক্রিয়া কি মানে যে কোনো কাজ করা বোঝায় এরকম, সেটাই হচ্ছে ক্রিয়া। এই শব্দটি মানে কারক অর্থ হচ্ছে এই মানে হওয়া যাওয়া খাওয়া ক্রিয়াটা কি করে? সম্পাদন করে। তারপরে দেখি বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে এখানে মেইনলি হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের একটা কি সম্পর্ক, এটাই হচ্ছে কারক। এখন আমরা কারকের শ্রেণীবিভাগ জানব। কারকের শ্রেণীবিভাগ। কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, উপাদান কারক, অধিকরণ কারক। এই 6 প্রকারের নামটা মনে রাখা খুব জরুরি। এটা যে কোনো সময় কাজে লাগে, এটা সবারই যেন একদম মুখের আগায় থাকে, তাহলে এই কারক সম্পর্কে মনে থাকবে। আর যদি এই 6 প্রকারের নাম বই দেখে জানতে হয় তাহলে একটু সমস্যা হয়ে যাবে। 6 প্রকারের নাম সবসময় মুখের আগায় রাখতে হবে। পরবর্তী আমরা একটু বিভক্তি নিয়ে আলোচনা করি। বিভক্তি বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের অনন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের কি অন্বয় সাধন এর জন্য শব্দের সাথে যে একটা কোনো বর্ণ যুক্ত হয় সেটাই হচ্ছে কি বিভক্তি। যেমন রহিম বাংলাতে ভালো। এখানে বাংলাতে শব্দটা একটু খেয়াল করি। বাংলাতে উচ্চারণ করতে গিয়ে একটা এ শব্দ, বাংলাতে যোগ এ, এই যে একটা বর্ণ আসতেছে এই উচ্চারণ করতে গিয়ে, এই বর্ণটাই হচ্ছে কি বিভক্তি। বিভক্তির শ্রেণী বিভাগ। বিভক্তি প্রধানত 2 প্রকার। বিভক্তি প্রধানত 2 প্রকার, যথা নাম বা শব্দ বিভক্তি, 2 নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার, যথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই ক্ষেত্রে একটা জিনিস সব মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভক্তি প্রধানত শব্দটা থাকলে 2 প্রকার, আর বাংলা শব্দ বিভক্তি থাকলে 7 প্রকার। এটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, যে বাংলা শব্দ বিভক্তি যদি আসে প্রশ্নে তাহলে এটা হবে কয় প্রকার? 7 প্রকার। আর বিভক্তি প্রধানত যদি থাকে তাহলে হবে 2 প্রকার। তো আমরা পরবর্তীতে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। আমরা অনেক সময় একটু বিপাকে করে যাই, একটু মনোযোগ দিয়ে দেখলেই এই প্রশ্নের উত্তরগুলো অতি সহজেই পারা যাবে। যেমন 1 নম্বর আছে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? আমরা পূর্বে যে আলোচনা করলাম তা এই হিসেবে এই উত্তরটা আসে হচ্ছে কারক। পরীক্ষায় এরকম কোশ্চেন থাকবে, কিন্তু সেটা এমসিকিউ আকারে 4টা অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটা আমাদের বাছাই করতে হবে। যেহেতু আমরা এখন শিখতেছি সেজন্য আমরা শুধু একটাই শিখবো, এই জন্য উত্তরটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়তে 2 নম্বর হচ্ছে কারক কত প্রকার? উত্তর হবে কারক 6 প্রকার। কারক 6 প্রকার আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগেই, কয় প্রকার? 6 প্রকার। 3 নম্বর প্রশ্ন বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? কিছুক্ষণ আগে আমি একটু বলছিলাম যে এই দুটা ক্রিয়াপদের সাথে নামপদের, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক এরকম বলছিলাম, তো এখানে হচ্ছে নামপদের। উত্তর হবে কি নামপদের সাথে সম্পর্ককে কারক বলে। 4 নম্বর হচ্ছে বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের অনন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কি বলে? উত্তর হবে বিভক্তি।
5 নম্বর প্রশ্ন, বিভক্তি প্রধানত কত প্রকার? প্রধানত শব্দটা আছে, এই জন্য প্রধানত থাকলে কয় প্রকার? 2 প্রকার। আর 6 নম্বর হচ্ছে বাংলা শব্দ বিভক্তি কত প্রকার? শব্দ বিভক্তি বাংলা আছে, এই জন্য 7 প্রকার। ঠিক আছে, এই দুটা অনেক সময় একটু প্যাচ লেগে যাবে, এই দুটো একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে প্যাচ লাগলে এই দুটো কিন্তু মনে পড়বে না, তখন এই নাম্বারটা কাটা যাবে। সো 7 নাম্বার হচ্ছে কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় না? প্রয়োজন হয়। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? উত্তর হবে কারক। কারক কারক আর বিভক্তি একই সাথে যুক্ত আছে, এর জন্য বিভক্তির কি হয়? প্রয়োজন হয়। পরবর্তীতে আমরা এখন একটু দেখব বিভক্তির আকৃতি। এখন বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে আকৃতিটা খুব জানা জরুরি। এটা একবচন বহুবচনের ক্ষেত্রে হয়, বহুবচনের ক্ষেত্রে বিষয়টা বেশি আসে না, তো একবচনের ক্ষেত্রে এই জানাটা একটু বেশি জরুরি। তো আমি একটু দেখি বিভক্তির আকৃতি। বিভক্তি একবচন বহুবচন। প্রথমা হচ্ছে শূন্য, মানে একবচনে হচ্ছে শূন্য। দ্বিতীয় কে রে, তৃতীয় একবচনের ক্ষেত্রে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ একবচনের ক্ষেত্রে কে রে, একদম কে রে, দ্বিতীয়ের মতো, তাই না? দ্বিতীয় হচ্ছে কে রে, চতুর্থ হচ্ছে কে রে। এই দুটার যে কোনো একটা লিখলে তখন কিন্তু পরীক্ষায় কাটা যাবে না। পঞ্চমী হইতে থেকে চে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অ তে। ঠিক আছে, এরকম। আর বহুবচনের ক্ষেত্রে এগুলো একটু দেখে নিব আমরা, যে রা এরা গুলি, দিকে দিগের, দিগের দ্বারা দিয়ে, দের দিয়া, দিগে দিগের দ্বিতীয়ার মতো, দিগে হইতে দের হইতে, দিগের দের, দিগে দিগেতে গুলিতে। ঠিক, এটা হচ্ছে বিভক্তির আকৃতি। এটা সবারই মুখস্থ থাকতে হবে, এটা মুখস্থ না থাকলে আসলে বিভক্তি নির্ণয় করা যাবে না। পরবর্তী আমরা একটু দেখি কারক নির্ণয়ের সহজ পদ্ধতি। এটা হচ্ছে সূত্রের মতো, আমরা যেমন গণিতে কিছু সূত্র মনে রাখি, এরকম এই জিনিসটা সহজ পদ্ধতিটা মনে রাখলে আমরা অতি সহজে কারক নির্ণয় করতে পারবো। তো শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় কারক নিয়ে কারো আর সমস্যা থাকবে না, আর একটু পড়াশোনা করলেই হবে। সো প্রথমে দেখি সহজ পদ্ধতিটা একটু দেখি। যেমন 1 নম্বরে হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক হচ্ছে কে বা কারা, কে বা কারা। 2 নম্বর হচ্ছে কর্মকারক, কি বা কাহাকে। 3 নম্বর হচ্ছে করণ কারক, দ্বারা দিয়ে কর্তৃক। সম্পাদন কারক হচ্ছে কাহাকে দানার্থে, যদি সত্য ত্যাগ করে দান বোঝায়, মানে সেটার প্রতি আর কোনো দাবি দেওয়া, একটা দান করব সেটার প্রতি কোনো আর দাবি দেওয়া থাকবে না। উপাদান কারক হচ্ছে হইতে থেকে চেয়ে, অথবা ভয় ডর ভীতি সংখ্যা প্রকাশ পেলে। আর অধিকরণ কারক হচ্ছে কোথায় কখন কিসে, আর অথবা স্থান কাল পাত্র সময়। যেমন এখানে হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কে বা কারা, মানে যে জায়গায় দাগ থাকবে সেটাকে না, ক্রিয়াপদকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, যেটা উত্তরে আসবে সেটাই হচ্ছে কর্তৃকারক। কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করব, দ্বারা দিয়ে কর্তৃক এটা দ্বারা প্রশ্ন করব, কাহাকে দানার্থে এটা দ্বারা প্রশ্ন করব। উপাদান কারক হচ্ছে হইতে থেকে চেয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করব। আমি উদাহরণ দিলে এটা একটু স্পষ্ট হয়ে যাবে। অধিকরণ কারক কোথায় কখন কিসে, অথবা স্থান কাল পাত্র সময়। এখন একটু দেখি কারক নির্ণয়টা একটু দেখি। যেমন রহিম ভাত খায়, এখানে রহিমের নিচে দাগ, রহিমের নিচে দাগ। এখন রহিমকে যদি আমি এটাকে প্রশ্ন করি কে খায়, ক্রিয়া হচ্ছে কি খাওয়া, তাই না? খায়, কে খায়, উত্তর আসতেছে রহিম। তাহলে যদি কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। তারপরে এটা হচ্ছে রহিম ভাত খায়, এখানে রহিম মানে কি খায়, কি খায় মানে কি, কয়ের শিকারে কি, তাই না? কি খায়, উত্তরে পাইতেছি ভাত খায়, তাহলে এটা হচ্ছে উত্তরে, যেহেতু এটা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম সেটা হচ্ছে কর্মকারক। 3 নম্বর হচ্ছে ঘোড়াকে চাবুক মারো। এখন চাবুক হচ্ছে চাবুক দ্বারাই কিন্তু ঘোড়াকে মারতে বলতেছে, ঘোড়াকে চাবুক মারো, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে হচ্ছে করণকারক। 4 নম্বর হলো ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কাহাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে, কিন্তু এই দেওয়াটাও কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দিতেছি, এটা সততা ত্যাগ করে, সত্য ত্যাগ করে দিয়ে দিছি, এর প্রতি আর কোনো দাবি দাবা থাকে না, এটা হচ্ছে সম্পাদন কারক। 6 নম্বর হচ্ছে গাছ থেকে পাতা পড়ে, গাছ, গাছ হইতে থেকে চেয়ে পাতা পড়ে, তাই না? হইতে, গাছ হইতে পাতা পড়ে, হইতে থেকে চেয়ে থাকলে হচ্ছে উপাদান কারক। আর 7 হচ্ছে পুকুরে মাছ আছে,
এখানে পুকুরে বাদে যদি কোথায় মাছ আছে বলি তাহলে উত্তর আসতেছে পুকুরে মাছ আছে, কোথায় কখন থাকলে কি অধিকরণ কারক। এখন আমরা এই সহজ পদ্ধতি আর হচ্ছে কারক নির্ণয়টা একটু পাশাপাশি নিয়ে দেখি। যেমন রহিম ভাত খায় কর্তৃকারক, এখানে কে দ্বারা প্রশ্ন করছি, উত্তর আসছে রহিম, এই জন্য এটা কর্তৃকারক। রহিম ভাত খায়, এই যে ভাত বাদ দিয়ে এখানে কি দ্বারা প্রশ্ন করছি, কি খায়, উত্তর আসছে, এই জন্য উত্তর পাইছি ভাত, এই জন্য হচ্ছে এটা কর্মকারক। ঘোড়াকে চাবুক মারো, এখানে দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা বোঝাইছে, চাবুক দ্বারা মারতে বলা হইতেছে, এই জন্য এটা করণকারক। 4 নম্বর হলো ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কাহাকে ভিক্ষা দাও, কাহাকে, ভিক্ষুককে, এবং সত্য ত্যাগ করে দান বুঝাইতেছে, এটা সম্পাদান। গাছ থেকে পাতা পড়ে, হইতে থেকে চেয়ে, তাই না, হইতে থেকে চেয়ে, গাছ হইতে পাতা পড়ে, এই জন্য হইতে, এই গাছ হইতে পাতা পড়ে, এই জন্য এটা অপাদান কারক। পুকুরে মাছ আছে, এখানে কোথায় মাছ আছে, এই যে কোথায় দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, এই জন্য পুকুরে, পুকুরে মাছ আছে, এই জন্য এটা হচ্ছে অধিকরণ কারক। এই সূত্রটা বা এই সহজ পদ্ধতিটা যদি আমি ভালো মতো একদম মুখের আগে মনে রাখি, কারক নির্ণয় এত সহজ হবে, এত সহজ হবে তা বলে বোঝানো যাবে না। একবার এটা একটু কেউ কারক শিখতে চাইলে এটা একটু মুখস্থ করে নেওয়াটাই ভালো। তো পরবর্তীতে আমি একটু বিভক্তি নির্ণয়টা দেখি। যেমন রহিম বই পড়ে, এখন রহিমকে আমি শব্দটা উচ্চারণ করতে গিয়ে কি কোনো কিছুই আসতেছে না, যদি কোনো কিছু না আসে তাহলে সেটা প্রথমা বা শূন্য। রহিম উচ্চারণ করতে গিয়ে কোনো কিছু আসতেছে না, তাই না, এই জন্য প্রথমা বা এটা শূন্য। তারপরে দ্বিতীয় নম্বরে রহিমকে যেতে হবে, রহিমকে, রহিমকে শেষে একটা কি কয়েকারে কে থাকলে কি দ্বিতীয় বিভক্তি, কে থাকলে দ্বিতীয়। তারপর 3 নম্বর হচ্ছে কলম দ্বারা লেখা হয়, এখানে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয়, তাহলে কলম দ্বারা লেখা হয়, তাহলে কলম দ্বারা শব্দ আছে, দ্বারা শব্দ, এই জন্য এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। আমার যাওয়া হয়নি, আমার একটা র আছে, তাই না, র থাকলে কি চতুর্থ, র থাকলে চতুর্থ, র এর থাকলে চতুর্থ বিভক্তি। বাড়ি থেকে নদী দেখা যায়, হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী বিভক্তি, তাহলে বাড়ি থেকে নদী দেখা যায়, হতে থেকে আছে, এই জন্য এটা পঞ্চমী। আর আমার যাওয়া হয়নি, আমার র এর থাকলে কি ষষ্ঠী, ষষ্ঠী হয়, এটা আবার হচ্ছে চতুর্থ হয়, 4 নাম্বার আর হলো 6 নাম্বার, মানে চতুর্থ এবং ষষ্ঠী একই, একটা লিখলেই হবে, ঠিক আছে। আর সপ্তমী মানুষে ভাবে এক, হয় আর এক, এখানে মানুষে, শেষ পরে একটা এ উচ্চারণ হইতেছে, শের পরে সে যোগ এ, এই জন্য এটা সপ্তমী বিভক্তি, ঠিক আছে। এভাবে আমরা বিভক্তি নির্ণয় করতে পারি। তো বিভক্তি নির্ণয়ের জন্য বিভক্তির আকৃতি জানাটা থাকা জরুরি। আমরা এটা একটু তুলনা করে দেখি আকৃতির সাথে এটা। যেমন রহিম বই পড়ে, এখানে শূন্য হইল, কিছু উচ্চারণ হচ্ছে না, এই জন্য এটা প্রথমা বা শূন্য। রহিম কে, দ্বিতীয় ক্ষেত্রে কে রে, তাহলে এই যে কে আছে, এই জন্য এটা দ্বিতীয়। কলম দ্বারা, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, এই যে দ্বারা আছে, দ্বারা, এই জন্য এটা তৃতীয়। আমার র এর, আমার চতুর্থ থাকলে কে রে, র আছে, র এর চতুর্থ হচ্ছে কে বা রে, র মানে রে, ঠিক আছে। আমার যাওয়া হয়নি, এই জন্য এটা চতুর্থ। পঞ্চমী বাড়ি থেকে নদী দেখা যায়, হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী এক বচনের ক্ষেত্রে, এই জন্য বাড়ি থেকে নদী দেখা যায় পঞ্চমী। আমার র এর এবং 4 নম্বর আর 6 নম্বর যেহেতু একই র আছে, এই জন্য ষষ্ঠী। মানুষে ভয় হয়, এ অতে থাকলে সপ্তমী, মানুষে একটা এ উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এখন এরকম ভাবে আমরা আসলে কারক আর বিভক্তি নির্ণয় করতে পারি। তো এই আমার এভাবে কারক এবং বিভক্তি একসাথে নির্ণয় করতে হয় কিছু। যেমন রহিম বই পড়ে, এখানে রহিম কোন কারক, কে বই পড়ে, রহিম বই পড়ে, তাহলে কর্তৃকারক। রহিম কোন শব্দের শেষে কিছু উচ্চারণ হচ্ছে না, তাহলে এটা হবে কি প্রথমা বা শূন্য বিভক্তি, ঠিক আছে। এরকম আমরা আরো কারক নির্ণয় করতে পারবো। তো পরবর্তীতে মনে হয় আমার এই কারক সম্পর্কিত তথ্যগুলো সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই কারক সংক্রান্ত তথ্যগুলো বুঝে থাকেন তো বাসা আর একটু দেখতে হবে। তো মনে করি কারকটা আপনারা অ্যান্সার করতে পারবেন। তো সবাই ভালো থাকেন। আমি পরবর্তীতে আবার এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, একটু সেদিকে
আশা করি আমার এই টপিকগুলো আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার এই টপিকগুলো ভালো লেগে থাকে বা বুঝতে পারেন আলোচনার বিষয়গুলো, তো আমাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি এই সব টপিকগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনি নতুন ভিডিও আপলোড দিলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তো আসলে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আমি একটা টেস্ট নিব। টেস্টের বিষয়বস্তুগুলো স্ক্রিনে কিছুক্ষণ শো করবে, এগুলো আপনারা খাতায় লিখে উত্তরগুলো আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন। আপনি আসলে কতটুকু শিখলেন এই টপিকগুলো থেকে, কতটুকু আপনার মনে থাকলো। তো এখন এই স্ক্রিনে এই কোশ্চেনটা একটু শো করবে, তো আপনারা মনোযোগ সহকারে খাতায় একটু লিখে নিজেরা একটু প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকবেন।
দিচ্ছে সময় হামাগুড়ি, চলছে গিয়ে স্বপ্ন আসার দোলনা মনে দিলাম দুলিয়ে। এ ফর অ্যাপল, বি ফর বন্ধু। দিচ্ছে সময় হামাগুড়ি, চলছে গিয়ে স্বপ্ন আসার দোলনা মনে দিলাম দুলিয়ে। এই মনের বন্ধু আশা, মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন, আর বুকের ভালোবাসা, সে ভালোবাসা যে তুমি। আজ তোমার বন্ধু আমি, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। হাসছে সময় চাঁদের মতো জোছনা ছড়িয়ে, মিষ্টি মধুর আধো কথায় হৃদয় ভরিয়ে। ও হাসছে সময় চাঁদের মতো জোছনা ছড়িয়ে, মিষ্টি মধুর আধো কথায় হৃদয় ভরিয়ে। ওই পাখির বন্ধু বাতাস, বাতাসের বন্ধু আকাশ, আকাশের বন্ধু সূর্য, যার আলোয় দিনের প্রকাশ। ওই সূর্যের বন্ধু তুমি।